বাংলাদেশ একটি জনবহুল দেশ, আর ঢাকা হচ্ছে মহানগরী বা মেগা সিটি বলতে পারি। আর এই ঢাকাতেই বাস করে প্রায় 2,39,35,000-এরও বেশি মানুষ। এবার আপনি চিন্তা করেন, এতগুলো মানুষের কর্মসংস্থান আসলে কি সম্ভব করা? অনেকেই আছে যারা পড়াশোনা করে চিন্তা করেন যে একটা সরকারি চাকরি করব, আর দেখা যায় সরকারি চাকরির আশায় বিভিন্ন পরীক্ষা দিতে দিতেই বয়স পার হয়ে যায়, আবার অনেকে চাকরি পান না, তখন অনেকে হতাশায় ভোগেন। তবে একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের কৃষি ক্ষেত্রটা মানুষের সুযোগ রয়েছে এখানে কাজ করার, কারণ আমাদের কৃষিতেই নির্ভর কিন্তু প্রায় বলা যায় 80% মানুষ। আর কৃষিতে এখন বর্তমানে নতুন প্রজন্ম যারা আছে বা শিক্ষিত লোকজনের কিন্তু আনাগোনা বেড়েছে। এবার বাংলাদেশে আমি যদি হিসাব করি, প্রায় ছোট বড় মিলে খামার রয়েছে 1.5 লক্ষেরও বেশি, এবং যেগুলো নিবন্ধিত এবং সক্রিয় খামার। আর বাংলাদেশের মানুষের মাংসের যে চাহিদা রয়েছে, আমি যদি গড়ে একটা মানুষের হিসাব করি, একটা মানুষের বার্ষিক গড়ে প্রায় 43 কেজি মাংস খাওয়ার প্রয়োজন রয়েছে। এবং আমাদের বাংলাদেশে যে মাংস উৎপাদন হচ্ছে সেটা কিন্তু আমাদের জনসংখ্যার চাহিদার তুলনায়ও অনেক কম। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি যৌথ ফার্মে চলে এসেছি, এবং পিছনে দেখতে পাচ্ছেন এই খামারটা কিন্তু খুব সুন্দর পরিপাটি করে গোছানো, যেটা একটি গরু ফ্যাটেনিং খামার হিসেবে পরিচিতি লাভ করেছে এই এরিয়াতে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এটা তো যৌথ খামারটা? জি। কয়জন মিলে শুরু করেছেন? আমরা শুরু করার প্রথমে ছিল আপু 11 জন। ওইখান থেকে আসলে এই বিজনেস তো হয়ে গেছে, প্রফেশনাল হয়ে গেছে এখন শখ থেকে। এর পরে এখন প্রফেশনাল ভাবে আমরা এই ব্যবসাটা করছি। এখান থেকে অনেকে ধৈর্য হারিয়ে এখন আমরা 4 জন আছি। 4 জন? জি। তো শখের বশে বলছিলেন শুরু করেছেন, তো তখন কয়টা গরু নিয়ে শুরু করেছিলেন? আমরা প্রথম গরু শুরু করেছিলাম 24টার মতো। 24টা। এখন বর্তমানে কতগুলো আছে? এখন আমাদের খামারে এখন আছে শখানিকের মতো। গত বছর আমরা কুরবানিদের জন্য গরু আল্লাহর রহমতে আমাদের এখান থেকে আমরা ডেলিভারি দিয়েছি এবং ভোক্তার হাতে পৌঁছে দিয়েছি প্রায় 300 কিছু কম। তো এই যে প্রয়াস এগ্রো, মানে প্রয়াস নামটা কিভাবে আসলো? প্রয়াসের আমরা চিন্তা করেছি, প্রয়াসটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষা থেকে যে আমাদের ইচ্ছা শক্তি এগুলো যাতে দিন দিন বাড়ে, সেই জন্য আমরা প্রয়াসটা রেখেছি। একটা ইন্ডাস্ট্রি রূপে আমরা ধারণ করতে চেষ্টা করছি। এখানে কি কি জাতের গরু রয়েছে? আমাদের এখানে আপু এখন দেশাল আছে, শাহিওয়াল আছে, সিন্ধি আছে, ভুটানি গরু আছে। তো এই যে প্রয়াস এগ্রো আসলে কত সালে তাহলে যাত্রা শুরু করে? প্রয়াস এগ্রো যাত্রা শুরু হয়েছে আপু 2018 সাল থেকে। 18 থেকে আজকে 2025, প্রায় 7 বছর শেষ হয়ে যাচ্ছে, অতিক্রম করছে। আপনি যেহেতু ক্রয় বিক্রয়ের পার্টটা দেখছেন, তো কোথা থেকে কেনা হয় আসলে? এটা হচ্ছে আপু আমাদের কোনো স্পেসিফিক জায়গা নেই যে এখান থেকে আমার গরুটা পারচেজ করতে হবে। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যখন আমরা একটা ভালো গরুর খবর পাই, আমরা সেখানে পৌঁছে যাই। সরাসরি নিজে যে গরুটা দেখে তারপর আমাদের যদি সবকিছুতে হয়ে যায় তখন আমরা গরুটা পারচেজ করি। তো আপনারা তো মূলত মনে হয় যেটা বলছিলেন যে কোরবানিতে যেহেতু চাহিদা অনেক থাকে, তার মানে হচ্ছে কোরবানির সময় শুধু মাংসর সেলের জন্য বা কোরবানির গরু আপনারা বিক্রি করছেন নাকি? কোরবানিতে মাংসের গরু সেল হয় না, কোরবানিতে কোরবানি গরুটাই আমরা সেল করছি। আমাদের জানা হয়ে গেছে যে আসলে আমরা কোরবানিতে কোন গরুটা সেল করতে পারি বা কোন গরুটার চাহিদা বেশি কোরবানির সময়, সেটা যেহেতু আমরা 7 বছর অতিক্রম করে ফেলছি আল্লাহর রহমতে। অনেক ক্লায়েন্ট বেস আমাদের আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে, নতুন ক্লায়েন্টরাও আসছেন। অনেকে আকিকা বা বিয়ের অনুষ্ঠান বা তাদের নিজস্ব কোনো অনুষ্ঠানে দেশি গরু চায়, কারণ বাজারের গরুর সাথে খামারের গরু আসলে অনেক পার্থক্য আছে। যিনি একবার অন্তত খামার থেকে পারচেস করছে তিনি অন্তত বলতে পারবে, যারা সারা বছর যার খামারে গরু থাকবে, যিনি পালন করবে। এখানে কিন্তু খামারি এবং ট্রেডার দুইটা পার্থক্য আছে। একটা ট্রেডার হচ্ছে ঈদের 2 মাস আগে, 2.5 মাস আগে, 3 মাস আগে গরু এসে বিক্রি করছে, উনি কিন্তু খামারি হওয়া যাবে না। একটা গরুকে 1 বছর, 1.5 বছর, 2 বছর যদি পালন করা যায় তখন কিন্তু আসলে বলা যায় সে খামারি। তখন একটা খামারি তার মিট কোয়ালিটি বলেন সবকিছু আসলে ডিপেন্ড করে বিক্রি করতে পারে। আপনি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে আমাদের আসলে দেখা যায় যে কোরবানি আসলে বা সারা বছর এমনিতেও দেখি যে অস্থায়ী কিন্তু অনেক জায়গায় গরুর হাট বসে। কোনো জেলা থেকে নিয়ে আসছে এখানে, তখন তাদের ট্রান্সপোর্ট কস্টটা পড়ছে, তার কারণে গরুর দামটাও কিন্তু তারা বেশি নিচ্ছে এখানে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা স্থায়ী আপনাদের যাদের খামার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ এখান থেকে আপনাদের কাছ থেকে ভালো মানের গরুটা পাচ্ছে, এবং সেই সাথে হয়তো আপনারা চাইলে দামও কমে কিন্তু সেল করতে পারছেন। দাম কমেও সেল করছি, যেমন একটা গুণগত মানের যে ব্যাপার আছে সেটা।
যেমন আমার এখানে গরু আগে কি খেয়েছে সেটা আমি জানি না, আমার এখানে আসার পর থেকে কোনোদিন এই গরুকে আমি কৃত্রিম কোনো খাবার দেইনি। একদম প্রাকৃতিকভাবে যে ঘাস হয় বা আমরা ভুট্টা গাছকে দিয়ে সাইলেজ বানাই সেটা, আর হচ্ছে দানাদার হচ্ছে গমে ভাঙা, ধানের কুড়া, সয়াবিন, একদম প্রাকৃতিক যে খাবার সেগুলো খাওয়াই কিন্তু আমি বড় করছি। সেই জন্য আমার এখানে কিন্তু আল্লাহর রহমতে 2028 সাল পর্যন্ত গরু বিক্রি করা আছে। 2028 সালে একজন কুরবানি দিবে, সেই বাচ্চাটা সেটা এখন বাচ্চা আছে, সেটা আমার এখানে বিক্রি হয়ে গেছে। মানে অলরেডি সে আগে থেকে বুকিং করে রেখে গেছে। কারণ আমাদের যাদের গরু ফ্যাসিনেশন আছে তারা কিন্তু আসলে গরু পালন করে কুরবানি করতে চায়, গরু পালাটা তাদের মধ্যে শখ আছে। এটাই কিন্তু আসল উদ্দেশ্য, যে আমি দুদিন আগে বা একদিন আগে গরু কিনছি, কিনে ওটার প্রতি আমার কোনো মায়া হচ্ছে না, কিন্তু ওই কুরবানি দিয়ে দিচ্ছি। আমরা এই ব্যবস্থা রেখেছি, তিনি বাসায় বসে তার সিসি ক্যামেরাতে যে শখের গরুটা বা কোরবানি গরুটা সে সবসময় দেখতে পাচ্ছে। এই সুবিধার কারণে দেখা যায় যে আমাদের এখানে 27-28 অগ্রিম বিক্রি হয়। আমার মনে আছে যখন আমি কোরবানি গরু কিনতাম, আমার আম্মা বাজেট দিয়ে দিত 1 লাখ বা 1.5 লাখ টাকা। একটু ছোট কিনতে গিয়ে কিনে ফেলি বড়, কখনোই বাজেটে মিলে না। তো দেখা যেত 2 লাখ 2.5 লাখ টাকার গরু কিনে ফেলতাম, কিনে আম্মুকে ফোন দিতাম, আম্মা গরু কিনে ফেলছি। যেহেতু আমার আব্বা ছোটবেলায় মারা গেছেন, তো সেই ক্ষেত্রে আম্মাকে ফোন দিতাম। এখন আম্মা ছেলেদের পছন্দ আবদার পূরণ করতে গিয়ে, প্রাধান্য দিতে গিয়ে দেখা যেত যে তার কষ্ট হইলো ওই 1.5 লাখ টাকাটা 2.5 লাখ টাকা বাজেট দিয়ে আমরা পরে আবার টাকা। সেজন্য আমরা করেছি কি, এই বাজেটে একজন যখন গরু কিনতে আসে তার বাজেটে যদি না হয় গরু পছন্দ হয়, একটা অ্যামাউন্ট রেখেছি যে মিনিমাম যখন অ্যাডভান্স পেমেন্ট হয় গরুটা বুকিং দেয় 30 থেকে 40%, আর বাকিটা তিনি কুরবানি ঈদ পর্যন্ত আস্তে আস্তে করে দিয়ে যেতে থাকে। তাহলে কি হয়, তার কিন্তু একেবারে টাকাটা দেয়া লাগছে না এবং তার দিতেও সুবিধা হয়। এর জন্য আমরা এই সিস্টেমটা করেছি যে আস্তে আস্তে করে উনি টাকার পেমেন্টটা দিয়ে যেতে পারেন। আচ্ছা ভাইয়া, আপনার কাছে একটা জানার বিষয় ছিল যে আপনি তো বাছুর যখন ক্রয় করেন, মানে কোয়ালিটির দিক থেকে কিংবা রোগ মুক্ত বাছুর কিভাবে আপনারা চিহ্নিত করেন এবং কোন কোন বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত? আসলে আপু এটা এক্সপেরিয়েন্স থেকে আমাদের আস্তে আস্তে হয়ে গেছে যে কোনটা কোন জাতের বাছুর সেটাকে আগে চিনতে হবে, এবং কোন জাতের বাছুরটা আসলে কালেকশন করে আমাদের ব্যবসা সফলতা আসা সম্ভব সেটা আমরা চিন্তা করে তারপর ওর রং, ওর সৌন্দর্য সবকিছু বিবেচনা করে আমরা গরুটা পারচেজ করি। এবং কোয়ালিটিটা কিভাবে ইনশিওর করেন? কোয়ালিটি মানে ওর কোয়ালিটি বলতে আমাদের হচ্ছে জাত, কোন জাতের গরুটা আমি আমার খামারে পালন করলে একটু সফলতা আসবে বা একটু লাভজনক হবে, সেই বাছুরটা কিন্তু আমরা কালেক্ট করি। যেমন এখন আমাদের দেশে বাংলাদেশ সরকার কিছু ব্রাহ্মা সিমেন্ট এনেছিল, মাঝখানে কিছু বাছুর উৎপাদন হয়েছে, এখনো কিছু অল্প অল্প হচ্ছে, সেগুলো আমরা বিশেষ করে কালেক্ট করার চেষ্টা করি। তো আপনাদের এখানে সবথেকে ডিমান্ডেবল জাত কোনটা? আমাদের এখানে সবচেয়ে ডিমান্ডেবল জাত হচ্ছে শাহিওয়াল। সংখ্যা তো বেশি দেখছি। হ্যাঁ, শাহিওয়ালটা বেশি, আর হচ্ছে দেশির সাথে যে শাহিওয়ালের যে একটা ক্রস ব্রিড পাওয়া যায় সেটা দেশাল। আচ্ছা, তার মানে তো এই 7 বছরে আপনাদের বলা যে মোটামুটি আপনাদের এই প্রয়াস এগ্রো ফার্মটা সফলতার দিকেই যাচ্ছে ইনশাআল্লাহ বলা যায়। আলহামদুলিল্লাহ, আমরা প্রয়াস এগ্রো যে টার্গেট আছে সেই টার্গেট থেকে হয়তো কিছুটা দূরে আছি, কিন্তু আশা করছি ইনশাআল্লাহ 2-1 বছরের মধ্যে টার্গেট ফুলফিল হয়ে যাবে। আপনার তো বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে, তো আপনি ভালো বলতে পারবেন যে আসলে ধরেন কেউ নিজ উদ্যোগে বা নিজে শুরু করছে কোনো খামার কিংবা যৌথ মালিকানায় হোক, তো আসলে কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত? আসলে মাথায় রাখা উচিত প্রথমে যে উনি এই সেক্টরে কোন দিকে যাবে, দুধের গরুতে যাবে নাকি মাংসের গরুতে যাবে, এটা সিলেক্ট করার জন্য ওনাকে একটা চিন্তা করতে হবে যে আমার মার্কেটটা এখানে কোনটা ভালো। তারপর চিন্তা করতে হবে উনি যদি মাংসের দিকে যায় উনি কোন গরুটা পালবে, কষাই গরুটা পালবে, আর কুরবানি গরু যদি মোটা তাজা করেন তাহলে ওনার ক্লায়েন্ট বেসটা কতটুকু। এখন আমার ক্লায়েন্ট বেস যদি 1.5 লাখ টাকার নিচে হয়, আমি যদি খামারে দেখতে শুনতে ভালো হওয়ার জন্য বড় সড়ো গরু সব 8 লাখ 10 লাখ টাকা গরু নিয়ে আসি, তাহলে কিন্তু উনি বিক্রি করতে পারবেন না। ওনার ক্লায়েন্ট বেস তো 1.5 লাখ টাকার মধ্যে, ওনার আত্মীয় স্বজন বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, বা ওনার আশেপাশে যেটা আছে যারা বেশিরভাগ একদম মধ্যবিত্ত, হ্যাঁ মধ্যবিত্ত, 1.5 লাখ টাকা দিয়ে হয়তো উনি 30টা গরু কিনতে পারতো, ওখানে 15টা গরু কিনে ফেলছে বড় গরু, ওই গরুগুলো আর বিক্রি হচ্ছে না। তাতে করে কিন্তু অনেক খামারি লসের সম্মুখীন পড়ে এবং আগ্রহ হারায় ফেলে। আমি বলবো প্রাথমিকভাবে প্রধান উচিত মার্কেট এরিয়াটা অ্যানালাইসিস করা, ওনার কাস্টমার বেস কতটুকু আছে, কত টাকার মধ্যে ওনার আশেপাশে কুরবানি দিচ্ছে, ওনার ক্লায়েন্ট বেস কারা হবে তাদেরকে অ্যানালাইসিস করা। তারপর উনি আসলে যদি খামার প্রজেক্ট শুরু করে, আমার মনে হয় সব খামারই লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো ভাই আপনার সাথে কিন্তু আমরা আরো কথা বলবো, কারণ নিশ্চয়ই আপনারা গরু প্যাটার্নিং নিয়েও কাজ করছেন, তো সেই বিষয়ে অনেক কিছু জানার রয়েছে, তবে বিরতির পর। থ্যাংক ইউ। জানার আসলে শেষ নাই, বিশেষ করে গরুর খামারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জেনে শুনেই এই খামারে কিন্তু এগিয়ে আসতে হবে, আর না হলে লসের সম্ভাবনাটাই বেশি। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানবো আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। বিরতির পর আবারও ফিরছি আমাদের অনুষ্ঠানে।
বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। পিছনে বেশ বড় বড় হচ্ছে গরু রয়েছে আমার, ওদেরকে দেখেও ভালো লাগছে যে মাশাআল্লাহ ওদের গ্রোথ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এগুলো কি শাহিওয়াল, তাই তো? ও আছে হচ্ছে আমাদের বাংলাদেশে যে সরকারি যে বীজ ছিল ব্রাহ্মা ক্রস, ওর মা ছিল শাহিওয়াল, ও থেকে ও আসছে ব্রাহ্মা ক্রস। ওদের ওজন কতটুকু হবে? ওর ওজন আছে এখন 700 কেজি। আচ্ছা, প্লাস এগুলো কি আরো বড় হবে? হ্যাঁ, আমরা আশা করছি ইনশাআল্লাহ। বয়স নতুন 4 দাঁত, বয়সটা মাত্র হচ্ছে। আর ও 2 দাঁতের একটা গরু, ও প্রায় 650 কেজি প্লাস। তার পাশেরটাও আছে 600 কেজি প্লাস। মাশাআল্লাহ। এবং এই গরুগুলো সর্বোচ্চ কত কেজি ওজনের হতে পারে? আমরা গত বছর ডেলিভারি দিতে সক্ষম হয়েছে 2 বছর একটা গরু পালন করে আমাদের খামার থেকে প্রায় 900 কেজি। দামও তো তাহলে বেশি থাকে নাকি? হ্যাঁ। আপনি তো বেশ অনেক পড়াশোনা করেছেন এই বিষয়ে এবং আপনার জ্ঞানের পরিধিও দেখছি অনেক বিস্তৃত। তো ভাই আসলে আপনি কিভাবে বোঝেন একটা গরু সুস্থ নাকি অসুস্থ? অভিজ্ঞতার আলোকে আলহামদুলিল্লাহ আমাদের এইটা আয়ত্ত করতে সুবিধা হয়েছে। আমরা বিভিন্ন ট্রেনিংও করেছি, যুব উন্নয়ন অধিদপ্তর বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তর বলেন, সবখান থেকে আমরা ট্রেনিং করেছি আলহামদুলিল্লাহ। যেমন একটু আগে দেখছেন একটা গরুকে আমরা একটু ওষুধ খাওয়াচ্ছি, এই গরুটার কিন্তু নর্মাল গ্যাস হয়েছে। হ্যাঁ, ওর গ্যাসের জন্য আমরা যেমন গ্যাসের ওষুধ খাই, ওকেও কিন্তু একটা গ্যাসের ওষুধ দেওয়া হয়েছে, যে খাবারের থেকে একটু বেশি খাবার খেয়ে ফেলতে পারে বা তো গ্যাসের আক্রমণ করাটা, ওনাকে আমরা একটা নর্মাল পাউডার দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আশা করছি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ভাই আসলে আপনার এই গরুগুলো এত সুন্দর, মানে একটা ব্যাপার আছে না যে চোখের দেখাতেই ভালো লাগা, মানে আমি ওদেরকে একটু ধরে দেখতে চাই। চলেন। আচ্ছা, ওরা কি মানে দুষ্টু প্রকৃতি, মানে কি গুতাটুকু দিবে নাকি? ভয় লাগে যদিও। অনেক হাইটও তো অনেক ভাইয়া। হ্যাঁ, ও প্রায় 60 ইঞ্চি হাইট। গরুর মাপা হয় সবসময় পিছন দিকটা, ওইটা হয় ওর 60 ইঞ্চি হাইট আছে। আপনাদের এখানে তো ভুট্টিও আছে দেখছি। জি, ভুটানি গরু। এগুলো কেমন হয় আর কি? আল্লাহর রহমতে ওদের রোগ জীবাণুটা কম হয়। বড় ভুটানি জাতের গরু। এবং আমার এই গরু দুটো কিন্তু পেয়ার, ওটা মেল ওটা ফিমেল। আমি ব্রিডিং এর পারপাসে আনছি, কিন্তু কোনো খামারি চাই ওনাকেও দিতে পারবো। অরিজিনাল যদি ভুট্টি কেউ বলে, এগুলো হচ্ছে অরিজিনাল ভুট্টি। দেখেন ওর মুখটা কিন্তু বক্সের মতো, ওকে আমরা বক্সার বলি। এগুলো তো এতটুকুই হয় স্যার? এতটুকুই হবে। ওরা মোটা হবে, ওজন বাড়বে, মোটা হবে এবং খুব চঞ্চল থাকে। ওরা খুব স্থির থাকে না, ওরা কোনোখানে স্থির থাকে না। হ্যাঁ, বেশ ভালোই লাগলো। মানে আপনার এখানে তো অনেক জাতের মধ্যে এটাও একটা অন্যতম। জি, এটা অন্যতম। সবার খাওয়ার ইয়ে কি একই, মানে একই রকম খাবার সব একই। দেশে আস্তে আস্তে কুরবানির জন্য ওদের ডিমান্ড বাড়ছে আলহামদুলিল্লাহ। তো এর জন্য আমরা আসলে চেষ্টা করছি যে এখান থেকে যদি আমরা ব্রিডিং করানো সম্ভব হয়, আমরা সেই ইয়াটাই দেখতে যাচ্ছি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে প্রাকৃতিক খাবার দেন। প্রাকৃতিক খাবারের মধ্যে আসলে কি কি ইনক্লুডেড? আপু, প্রাকৃতিক খাবারের মধ্যে গম থাকে, ধানের কুড়া থাকে, সয়া মিল থাকে, ছোলার ভুসি থাকে, মসুরের ভুসি থাকে, ভুট্টা থাকবে, লবণ থাকবে, এগুলো দিয়ে আমরা তৈরি করে ফেলি। ঘাসের কথা বললেন, সাইলেজ, ওটা কি আপনারা আলাদা করে উৎপাদন করছেন নাকি কিনে? সাইলেজটাকে আমরা কিনে আনছি। আমরা একটা কোম্পানির সাথেই আছি 7-8 বছর। ওনারা যাতে সাইলেজের মানটা ভালো থাকে, আমাদের চাহিদা মোতাবেকই ওনারা সাইলেজটা ওইভাবে তৈরি করে। আর ঘাস আমরা কিছু লাগিয়েছি, নেপিয়ার আর ভুট্টা ঘাস। এই দুইটাকে আমরা সাইলেজের সাথে মিক্স করে তারপর আমরা আসলে গরুকে সরবরাহ করে থাকি। এছাড়াও আর কি কি রয়েছে আপনার? কি একই শেডের মধ্যে সবগুলো শাহিওয়াল বা? হ্যাঁ, শাহিওয়াল, সিন্ধি, ভুট্টি এগুলো সব একসাথেই থাকে। ওজন ওয়াইজ ওদেরকে ভাগ করা আছে। যে ওজন ওয়াইজ, যে বড় গরুর শেডে বড় গরু থাকে, মাঝারি শেডের গরু মাঝারি থাকে, ছোট গরুর শেডে ছোট গরু থাকে। এভাবে ওজন ওয়াইজ আসলে ওদেরকে ভাগ করা আছে, জাত অনুযায়ী কেউ ভাগ করা নেই। এবং একটা গরুর খামারে তো আসলে অনেক কাজ থাকে, আপনাদের স্টাফরা তো কাজ করছে এখানে। তো ওদের দৈনিক রুটিনটা কি? সকালে খাওয়া থেকে শুরু করে সবকিছু প্রপারলি? সকাল 7টার দিকে উঠতে হবে, বাসস্থান পরিষ্কার করতে হবে। আমার নাইটেও কাজ করে। নাইটে যিনি আছেন আমাদের এখানে সিকিউরিটি গার্ড, ওর নাইটের সিকিউরিটির সাথে সাথে গরুর যে গোবরগুলো আছে ঘর পরিষ্কার সেটাও করে ফেলে রাখে। সকালে যাদের শিফট আছে ওনারা উঠে শেড পরিষ্কার করবে, গরুর গায়ে হালকা করে ধোয়াবে, চারিগুলো পরিষ্কার করবে। যেখানে খাবারের স্থান ওটা যদি পরিষ্কার না থাকে আসলে খাবার দিয়ে ওটা লাভ হবে না, অনেক রকম ব্যাকটেরিয়া ভাইরাস ওখানে থাকতে পারে। সেজন্য ওইটাকে আমরা পরিষ্কার করে তারপর ওরা সকালবেলায় প্রথমে দানাদার যে খাবারটা বলি আমরা ভুসি, সেটা দিবে। সেটা দেওয়ার পর ওই খাবারটা শেষ হওয়ার পর তারপরে দিবে হচ্ছে সাইলেজ বা ঘাস, যে মিক্সড যেটা আছে এটা আমরা দিব। ওই খাবারটা শেষ হয়ে যাওয়ার পর ওর চারিতে পড়বে একদম ফ্রেশ পানি। এই পানিটা খাওয়া শেষে গরু রেস্টে চলে যাবে। আবার এই সেম জিনিসটাই দুপুর 3টা বা 4টা থেকে এই জিনিসটা আবার শুরু হবে, সন্ধ্যা পর্যন্ত থাকবে। সন্ধ্যার পরে ওই পানি দিয়ে ওরা
ওখানেই শেষ। অনেকে করে কি গরু মোটা তাজা দ্রুত মোটা তাজা করার জন্য প্রাকৃতিক খাবারটাই দেয়, বারবার দেয় যে আমার গরু খেতে থাকলে মনে ভালো, গরুকে যত দিবেন ও খাবেই, সামনে খাবে, কিন্তু ও তো একটা রুমিনাল প্রাণী, তো হজমের একটা সময় লাগবে, হজম শক্তি এইটাকে খাবারটা যে নিবে, নেওয়ার পর এটা হজম করা লাগবে, খাবারের হজমের সময়টা কিন্তু রেস্টিং দিতে হবে। হ্যাঁ, আপনার কাছে তো সবকিছু শুনলাম, এটা খাবার ম্যানেজমেন্ট কিভাবে ট্রিটমেন্ট করছেন, তো মেইন যে বিষয়টা আসে বেচা বিক্রির যে বিষয়টা, সেই বিষয় নিয়ে কথা বলবো বিরতির পর। জি, ধন্যবাদ। দর্শক, RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। একজন খামারি তো আসলে বাজার ব্যবস্থাপনাটা নিয়ে ভাবতে হয়, কারণ এটাই তো আসলে মেইন বিষয় বাণিজ্যিক খামারের ক্ষেত্রে। আপনারা কি কি বিষয় মেনটেন করেন? আপু, আমি প্রথমত হচ্ছে আলহামদুলিল্লাহ গত 7 বছর ধরে তো আমরা এই ব্যবসার সাথে জড়িত। এই ব্যবসায় আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি কোনো বছরই গরু বাজারে নিয়ে বিক্রি করতে হয়নি। আলহামদুলিল্লাহ সব গরু এখান থেকে আমরা বিক্রি করে ফেলেছি এবং সব গরু ডেলিভারি করে ফেলেছি আমাদের টার্গেট অনুযায়ী। যে গরুগুলো আল্লাহর রহমতে আমরা গরুগুলো ওইভাবেই সিলেক্ট করি যে আমার ক্লায়েন্ট বেসে যেই গরুগুলো আমার পছন্দ, আমার ক্লায়েন্ট বেস কতজন ক্লায়েন্ট আছে, আমার কোন রেঞ্জের গরু, সেইভাবেই আমরা কিন্তু গরু কালেকশন করি। দেখা যায় যে আমার ক্লায়েন্ট বেস আছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকার 50 জন, আমি কিন্তু ওই গরু 50 থেকে 60টাই রাখি, ওটা কিন্তু 100টা রাখি, বাড়তি রাখছি না। আবার যেই গরুটা বড় গরু যেগুলো আছে সেগুলো হয়তো আমার চাহিদা আছে 20টা, আমি কিন্তু 40টা রাখছি না, 20টাই রাখছি। হ্যাঁ, ছোট গরু যেটা, কারণ আমাদের ছোট গরুর ডিমান্ডটা মধ্যবিত্ত যারা আমাদের ক্রেতা আছে তারাও কিন্তু চায় যে খামার থেকে গরু কিনতে, এখন তারা অনেকেই আসছে, সেই দিকে মাথায় রেখে আমরা ছোট গরুটার কালেকশনটা একটু বেশি রাখি। কিন্তু এই কালেকশনটা শুরু হবে আরো আমাদের 2 মাস পর থেকে। তো এইসব কথা বিবেচনা করে আমাদের মনে হয় একটা খামারি যদি এই ব্যবসার সাথে জড়িত হয় তাহলে তার বাজারজাতকরণ ব্যবস্থা আরো সুবিধা হবে। আপনার আসলে এই বিক্রির মাধ্যমটা কি? মানে আপনি যেহেতু বলছেন যে আপনার বাজার পর্যন্ত যাওয়া লাগছে না, সব এখান থেকে সেল হয়ে যাচ্ছে, আপনারা কি অনলাইনে বিক্রি করেন? আপু, অনলাইন অফলাইন দুটোই করি। অনলাইনে যেগুলো তাদের করা হয়, দেখা যায় যে আমাদের কিছু প্রবাসী ভাইরা আছেন, ওনারা ওনাদের বাসায় তাদের গরুটা পৌঁছানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করে। ওনাকে আমি সরাসরি ভিডিও কলের মাধ্যমে, যেহেতু ওনাকে আমি সরাসরি দেখাতে পারছি না, ভিডিও কলের মাধ্যমে এবং তার ভিডিও একটা গরুর ভিডিওর মাধ্যমে তার কাছে আমি এটা বেচাকেনা করে থাকি। দেশে আছেন তাদেরকে আমরা সবসময়ই উৎসাহিত করি খামারে এসে সরাসরি তাদের গরুটা পছন্দ করার। এবং এতে একটা জিনিস ভালো কি, হাটে যখন যায় তখন দেখা যায় যে বাসার যিনি কর্তা আছেন তিনি হাটে যেতে পারে, যারা বাসায় ফিমেল পার্সনরা আছে বা অন্য ছোট বাচ্চারা আছে তারা কিন্তু কুরবানির গরুটাকে পছন্দ করার জন্য হাটে যেতে পারছে না। তো আমাদের এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত এসে গরু পারচেস করে নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা এসে এই জায়গায় সপরিবারে ঘোরাফেরাও একটা হচ্ছে। ঢাকা শহরে কিন্তু ঘোরাফেরার জায়গাটা খুব কম আছে, এবং তাদের শখের যে কোরবানির পশুটা সেটাও তারা সংগ্রহ করতে পারছে আমাদের খামারে বসে। এবং আশা করি তাদেরকে একটা সুস্থ পরিবেশ আমরা এখানে প্রদান করতে পারি যে তার গরুটা সংগ্রহ করার জন্য, এবং তারা এসেও আশা করি আল্লাহর রহমতে এখন পর্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছে। আচ্ছা, এবং আরেকটা যে বিষয়টা, যে কোরবানির সময় তো একটু রাশ যায় বেশি, এছাড়া সারা বছর তো আপনারা বিক্রি করছেন, তো আপনাদের আসলে লাভ কেমন থাকে? মানে আপনি যেটা বললেন যে উৎপাদন খরচটা এখন অনেক বেশি, তো সেটার বাহিরে যে একটা যদি মোটামুটি আমি একটা আনুমানিক আপনার কাছ থেকে ধারণা জানতে চাই যে আসলে এটার কোনো ধারণা নেই। আচ্ছা, কারণ এক এক বছর এক এক রকমের করে ইয়া হয়। খামারিরা এখনো এই সেক্টরে ভালোবাসার কারণেই পড়ে আছে। সত্যি কথা বলতে এই সেক্টরে যে পরিশ্রম, রিস্ক ফ্যাক্টর প্লাস যেই পরিমাণ ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, ওইটাতে যে আমরা ফিডব্যাকটা পাই প্রফিটের, সেইটা কিন্তু অন্যান্য যে একটা ব্যবসা বলবেন বা প্রতিষ্ঠান বলবেন তার থেকে অনেক কম। এইটাতে আসলে আমরা শখের বিষয়, শখের জন্য আমরা ঢুকেছি, আমরা কমার্শিয়াল ভাবে চলে আসছি। এত বড় খামারটা হুট করে কিন্তু দাঁড়িয়ে যায় সেটাও না, এখনো আমরা চেষ্টা করছি। আশা করি আমরা 2-1 বছরের মধ্যে যে বললাম যে আমাদের আশাস্বরূপ টার্গেট আমাদের ফুলফিল হয়ে যাবে, আমরা আশা করছি ইনশাআল্লাহ। এবং আপনার এই প্রয়াস অ্যাগ্রো ফার্মে শুধু গরু না, আমি ভেড়া দেখেছি, রাজহাঁস, কবুতরও আছে দেখলাম,
তো ওগুলো কিভাবে বিক্রি করছেন? ওগুলো বিক্রি মানে গারলটা আমরা কুরবানিতে কিছু ক্লায়েন্ট গারলের মিট কোয়ালিটি মিট কিন্তু আসলেই ভালো। খামারে কখনো কোনো প্রোগ্রাম থাকে আমরা গারলের মাংসটাই প্রেফার করি, কারণ ছাগলের মাংসে একটা গন্ধ থাকে, কোলেস্ট্রল বেশি থাকে, কিন্তু গারলের কিন্তু আসলে চর্বির পরিমাণটাও কম হয় গারলের মাংসে, এবং ওদের যে গন্ধটা এটাতে খুব কম। আর হচ্ছে আপু আমরা যেগুলো আছে আমাদের খামারে দেশি মুরগি আছে, রাজহাঁস আছে, এগুলো আমরা আসলে এক্সপেরিমেন্টের জন্য করছি। আমরা আমাদের নতুন একটা প্রজেক্ট চালু করেছি, সেটা হচ্ছে মুরগির। আমরা সোনালী মুরগি প্রাকৃতিক খাবার খাওয়ায় কিরকম বড় হয় সেটাও আমাদের প্রজেক্টটা চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা বাজারে চলে আসতে পারবো। আর ওই যে আপনাকে বলেছি যে প্রয়াস এগ্রোটাকে, প্রয়াস নামটাই রাখা আকাঙ্ক্ষা থেকে, ইচ্ছা শক্তি। আমাদের ইচ্ছা আছে এই প্রয়াসটাকে একটা ইন্ডাস্ট্রি রূপে তুলে ধরা কৃষি সেক্টরে। তো যেই সেক্টরে আসলে যেভাবে আমরা পারি সেভাবে চেষ্টা করছি। যেটা আধুনিক প্রযুক্তি তো এখন অনেক উন্নত, এবং সেটা কিন্তু কৃষিতেও আমরা দেখেছি। তো অনেকে এই যে আধুনিক পদ্ধতিতে যে গরুর খামার বলেন বা যে কোনো খামারই, সেখানে ওইটার আধুনিকতার ছোঁয়া এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে এগিয়ে যাওয়াটা। প্রথমেই যদি আধুনিকতার ছোঁয়া আনতে চান, তাহলে এই আধুনিকতার ছোঁয়া বা প্রযুক্তিতে কিন্তু আসলে অনেক বড় একটা ইনভেস্টমেন্ট দরকার। আচ্ছা, তো প্রথমেই ইনভেস্টমেন্টটা গরুতেই দেখ, একজন খামারি যদি গরুতেই দিয়ে সেইখান থেকে মুনাফা অর্জন করে ওই আধুনিকায়তাতে যান, তাহলে তার জন্য কিন্তু যাওয়াটা খুব সহজ হবে। প্রথমে যদি আমি আধুনিকায়তন করতে গিয়ে আমি তার বাসস্থান অনেক দামি করে ফেলি, খরচ করে ফেলি, তার গরু কেনারই আমার টাকা না থাকে, তাহলে আমি বাসস্থানে কি করব? সেটাই। সেই জন্য আমরা আগে বলি একজন খামারিকে, নতুন খামারিকে, যে আপনাকে বাসস্থানে করার আগে বাসস্থানটা মোটামুটি করে আগে আপনার যে প্রোডাক্ট আছে সেই লাইনটা তৈরি করে সেখান থেকে মুনাফা অর্জন করে আপনি আবার আধুনিকায়তন যান। আসলে খুব সুন্দর একটা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আপনি, যে আমাদের সবকিছু সর্বোপরি সবকিছু বিবেচনা করে একটা খামার আগানো উচিত, তাহলে সবাই আল্লাহর রহমতে সফলতার দিকে যাবে। ভাই, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, বিশেষ করে আমরা অনেক কিছু জানতে পেরেছি। ভাই ভালো থাকবেন। ধন্যবাদ আপু এবং আরটিভির টিমকে। আশা করি ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যারা দর্শক আছে তারা আমাদের জন্য দোয়া করবেন, এবং সকলকে খামারে এসে এক কাপ চা খাওয়ার অন্তত দাওয়াত রইল, যে আমাদের যে পরিবেশটা আছে এটা এসে দেখেন, এটা এনজয় করেন যে কিরকম। আমার কাছ থেকে গরু নেওয়া লাগবে না, ঘোরার তো অনেক জায়গা পাওয়া যায় না ঢাকা শহরে, আমরা খুব ঢাকার সন্নিকটে, আপনারা এসে একবার হলে ঘুরে যাবেন। সবাইকে দাওয়াত রইল। ধন্যবাদ। প্রয়াস এগ্রো ফার্মের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। বাংলাদেশে গরুর খামার বা ডেইরি ফার্ম কৃষি অর্থনীতির একটি শক্ত ভিত্তি। খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে এই গরু ফার্মের কোনো বিকল্প নেই। তবে এর পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে হলে বা উপভোগ করতে হলে সরকারিভাবে কিছু পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন, যেমন খামারিদের সঠিক প্রশিক্ষণ এবং তাদেরকে ঋণের ব্যবস্থা করে দেওয়া, মানসম্মত খাদ্য উৎপাদন, খাদ্যের দাম কমানো এবং সেই সাথে রোগ নিয়ন্ত্রণ বা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সকলকে সচেতনতা বৃদ্ধি করা। দর্শক, আপনারা যারা কৃষক বা খামারি আছেন, সফলতার গল্প যদি আরটিভি পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। দেখা হবে নতুন কোনো সফলতার গল্প গাথা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।